গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা মেশিন ডিজাইনের একটা নতুন টপিক স্টার্ট করব। টপিকটার নাম হচ্ছে আমাদের গিয়ার্স। তো গিয়ার কি? গিয়ার হচ্ছে টুথেড এলিমেন্ট। টুথেড এলিমেন্ট বলার কারণ হচ্ছে, দেখো গিয়ারের উপর কি হয়, অনেক টিথ কাটা থাকে, সেজন্য এটাকে বলছি টুথেড এলিমেন্ট। এবার গিয়ার কোন কাজে আমরা ইউজ করি? মোশন ট্রান্সমিশনের কাজে, পাওয়ার ট্রান্সমিশনের কাজে আমরা গিয়ারটাকে ইউজ করে থাকি। তো গিয়ার ইজ এ টুথেড এলিমেন্ট ইউজ টু transmit motion from one shaft to another or between a shaft and a slide. This is accomplished by successively engaging teeth. Gears used to transmit the motion by direct contact. তো দুটো গিয়ার যখন মেস করে থাকে, তার মানে তাদের মধ্যে কি হচ্ছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে। তো ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে কি হয়, গিয়ারটা মোশনকে ট্রান্সমিট করে। এরপর আসছে আমরা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ গিয়ার ড্রাইভস। গিয়ার ড্রাইভসের কী কী অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে, এবার কার রেসপেক্টে করছি আমরা? বেল ড্রাইভ বা চেন ড্রাইভ বা রোপ ড্রাইভের রেসপেক্টে গিয়ার ড্রাইভের কী কী অ্যাডভান্টেজ আছে আর ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা এক এক করে দেখে নেব। তো অ্যাডভান্টেজগুলো কী কী আছে? 1 নম্বর পয়েন্ট, ইট ট্রান্সমিট এক্স্যাক্ট ভেলোসিটি রেশিও। এটা এক্স্যাক্ট ভেলোসিটি রেশিওকে ট্রান্সমিট করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ইট মে বি ইউজ টু ট্রান্সমিট লার্জ পাওয়ার। এটা লার্জ পাওয়ারকে ট্রান্সমিট করে। থার্ড পয়েন্ট হচ্ছে, ইট মে বি ইউজড ফর স্মল সেন্টার ডিস্টেন্স অফ শ্যাফটের স্মল যদি ডিস্টেন্স থাকে, তাহলেও আমরা কী করতে পারি, গিয়ারের মাধ্যমে পাওয়ারটাকে ট্রান্সমিট করতে পারি। যেখানে বেল্ট বা চেনটা কী হয়, ডিস্টেন্সটা যখন লং ডিস্টেন্স থাকে, তখন আমরা কী করি, পাওয়ারটাকে ট্রান্সমিট করি। নাম্বার 4 পয়েন্ট কি, ইট হ্যাজ হাই এফিসিয়েন্সি। এটার হাই এফিসিয়েন্সি আছে। 5 পয়েন্ট হচ্ছে, ইট হ্যাজ রিলায়েবল সার্ভিস। 6 পয়েন্ট হচ্ছে, ইট হ্যাজ কম্প্যাক্ট লেআউট। ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী আছে দেখে নাও। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে, সিন্স দ্য ম্যানুফ্যাকচার অফ গিয়ার্স রিকোয়ার্স স্পেশাল টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, দেয়ারফর ইট ইজ কস্টলিয়ার দ্যান আদার ড্রাইভস। যেহেতু আমরা গিয়ার যখন ম্যানুফ্যাকচারিং করি, তখন কি হয়, স্পেশাল টুল এবং ইকুইপমেন্টের দরকার হয়, সেজন্য কি হয়, এটা কস্টলিয়ার হয়ে যায় অন্যান্য ড্রাইভের তুলনায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দ্য এরর ইন কাটিং টিথ মে কজ ভাইব্রেশন অ্যান্ড নয়েজ ডিউরিং অপারেশন। টিথটা যদি আমরা ঠিকভাবে না কাটতে পারি, তাহলে কী হবে, ভাইব্রেশন ক্রিয়েট হবে এবং নয়েজও ক্রিয়েট হবে। থার্ড পয়েন্ট হচ্ছে, ইট রিকোয়ার্স সুইটেবল লুব্রিকেন্ট অ্যান্ড রিলায়েবল মেথড অফ অ্যাপ্লাইং ইট ফর দ্য প্রপার অপারেশন অফ দ্য গিয়ার ড্রাইভস। এরপরে আসছি আমরা ক্লাসিফিকেশন অফ গিয়ার্সের ক্লাসিফিকেশন। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ গিয়ার্স। নাম্বার পয়েন্ট 1 কী আছে আমাদের দেখো, অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ অ্যাক্সেস অফ দ্য শ্যাফটের অ্যাক্সেসের পজিশন অনুযায়ী আমরা গিয়ারকে 3 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্যারালাল শ্যাফট গিয়ারিং, সেকেন্ড হচ্ছে ইন্টারসেক্টিং শ্যাফট গিয়ারিং, আর থার্ড হচ্ছে নন ইন্টারসেক্টিং অ্যান্ড নন প্যারালাল গিয়ারিং। প্যারালাল শ্যাফট গিয়ারিং কি, যখন কি হয়, দুটো শ্যাফটের অ্যাক্সেস কি হয়, প্যারালাল থাকে, তখন আমরা তাকে বলি প্যারালাল শ্যাফট গিয়ারিং। এখানে স্পার গিয়ার, হেলিক্যাল গিয়ার, ডাবল হেলিক্যাল গিয়ার, হেরিংবন গিয়ার, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ প্যারালাল শ্যাফট গিয়ারিং। এরপর হচ্ছে ইন্টারসেক্টিং শ্যাফট। ইন্টারসেক্টিং শ্যাফটটা কি না, যখন কি হয়, গিয়ারের শ্যাফটগুলো যেগুলো থাকে, তাদের অ্যাক্সেস যখন একে অপরের সাথে ইন্টারসেক্ট করে, তখন তাকে আমরা বলে থাকি ইন্টারসেক্টিং শ্যাফট গিয়ারিং। যেমন হচ্ছে বিভেল গিয়ার। বিভেল গিয়ার হচ্ছে একটা ইন্টারসেক্টিং শ্যাফট গিয়ারিংয়ের এক্সাম্পল। এরপরে বিভেল গিয়ারের যদি টিথগুলো স্ট্রেট লাইন হয়, তাহলে আমরা তাকে বলি স্ট্রেট বিভেল গিয়ার, আর যদি ইনক্লাইন থাকে, তাহলে তাকে আমরা বলে থাকি স্পাইরাল অর হেলিক্যাল বিভেল গিয়ার। এরপর আসছি আমরা নন ইন্টারসেক্টিং অ্যান্ড নন প্যারালাল শ্যাফট গিয়ারিং। যদি শ্যাফটের অ্যাক্সেসগুলো ইন্টারসেক্টও না করে এবং তারা যদি প্যারালালও না থাকে, তখন যে গিয়ারিংটা হচ্ছে, সেটাই হচ্ছে নন ইন্টারসেক্টিং অ্যান্ড নন প্যারালাল গিয়ারিং। যেমন স্কিউ বিভেল গিয়ার। স্কিউ গিয়ারটা হচ্ছে আমাদের এই ধরনের একটা গিয়ার, ঠিক আছে। এরপর আসছি আমরা অ্যাকর্ডিং টু দ্য পেরিফেরাল ভেলোসিটি অফ গিয়ার্স। গিয়ারের পেরিফেরাল ভেলোসিটি ওয়াইজ এটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লো ভেলোসিটি, সেকেন্ড হচ্ছে মিডিয়াম ভেলোসিটি, আর থার্ড হচ্ছে হাই ভেলোসিটি। তো লো ভেলোসিটি গিয়ারটা কি না, যখন গিয়ারের ভেলোসিটিটা 3 মিটার পার সেকেন্ডের থেকে কম থাকে, তখন তাকে আমরা বলে থাকি লো ভেলোসিটি গিয়ার। যদি ভেলোসিটিটা 3 থেকে
15 মিটার পার সেকেন্ডের মধ্যে থাকে তাকে আমরা বলে থাকি মিডিয়াম ভেলোসিটি গিয়ার। আর যদি গিয়ারের ভেলোসিটিটা মোর দ্যান 15 মিটার পার সেকেন্ড হয়ে যায় তখন তাকে আমরা বলে থাকি হাই ভেলোসিটি গিয়ার। এরপর আমাদের থার্ড পয়েন্ট আছে অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ গিয়ারিংয়ের টাইপ ওয়াইজ এটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এক্সটার্নাল গিয়ারিং, একটা হচ্ছে ইন্টারনাল, আর থার্ড হচ্ছে আমাদের র্যাক অ্যান্ড পিনিয়ন। তো এক্সটার্নাল গিয়ারিংটা কি? এক্সটার্নাল গিয়ারিংটা হচ্ছে যখন দুটো গিয়ার এক্সটার্নালি মেস করে তাকে আমরা বলে থাকি এক্সটার্নাল গিয়ারিং। তো এক্সটার্নাল গিয়ারিংয়ের যে বড় হুইলটা থাকে, লার্জার হুইল, তাকে আমরা বলে থাকি স্পার হুইল, আর যে ছোট হুইলটা থাকে সেটাকে আমরা বলে থাকি পিনিয়ন। আর এক্সটার্নাল গিয়ারিংয়ে দ্য মোশন অফ দ্য টু হুইল ইজ অলওয়েজ আনলাইক মানে কি না, যখন এক্সটার্নাল গিয়ারিংটা হবে তখন দুটো গিয়ার কখনোই একই ডিরেকশনে ঘুরবে না। যদি বড় গিয়ারটা ক্লকে ঘোরে তাহলে ছোট গিয়ারটা অ্যান্টি ক্লকে ঘুরবে। তো এটাই এখানে বলেছে যে দ্য মোশন অফ দ্য টু হুইলস ইজ অলওয়েজ আনলাইক, মানে তাদের মধ্যে যে মোশনটা হবে কখনোই লাইক হবে না, আনলাইক হবে, মানে তারা বোথ আর ডিরেকশন আর ডিফারিং, যখন তাদের ডিরেকশন দুটো আলাদা আলাদা হবে তাকে আমরা কি বলবো? এক্সটার্নাল গিয়ারিং। আর ইন্টারনাল গিয়ারিং কি? যখন কি হচ্ছে দুটো গিয়ার ইন্টারনালি মেস করছে তখন তাকে আমরা বলছি ইন্টারনাল গিয়ারিং। এখানে যে লার্জার হুইলটা থাকে তাকে আমরা বলি অ্যানুলার, আর যে স্মল হুইলটা থাকে তাকে আমরা বলে থাকি পিনিয়ন। আর এখানে যে মোশনটা হয় সেটা অলওয়েজ লাইক হয়, মানে বড় হুইলটা যেদিকে ঘুরবে ক্লকে ঘুরলে ছোট হুইলটাও ক্লকে ঘুরবে, আর বড় হুইলটা যদি অ্যান্টি ক্লকে ঘুরে তাহলে ছোট হুইলটাও কি হবে? অ্যান্টি ক্লকেই ঘুরবে। এরপর আসছি আমরা র্যাক আর পিনিয়নে। র্যাক কি? র্যাক হচ্ছে স্ট্রেট লাইন গিয়ার, আর পিনিয়নটা কি? সার্কুলার গিয়ার। তো এর কম্বিনেশনটাই হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়ন গিয়ার। ঠিক আছে, দেখো এখানে ফিগার দেওয়া আছে এক্সটার্নাল গিয়ারিংয়ের, ইন্টারনাল আর র্যাক অ্যান্ড পিনিয়নের। তো ফার্স্টের ফিগারটা আছে এক্সটার্নাল গিয়ারিং। এখানে দেখো দুটো গিয়ার এক্সটার্নালি মেস করছে আর তাদের ডিরেকশন দেখো তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে। বড় গিয়ারটা ঘুরছে ক্লকে আর ছোটটা ঘুরছে অ্যান্টি ক্লকে। ইন্টারনাল গিয়ারিংটাতে দেখো, এখানে দেখো গিয়ার দুটো ইন্টারনালি মেস করছে এবং ডিরেকশন দেখো তীর চিহ্ন দেওয়া আছে, দেখো সেম ডিরেকশনে ঘুরছে। তো এর জন্য এটাকে এর মোশনটা লাইক আর এক্সটার্নালেরটা আনলাইক। আর থার্ড ফিগারটা আমাদের র্যাক আর পিনিয়ন। এরপর আসছি আমরা আমাদের 4 নাম্বার টাইপসের উপর। কি আছে? অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ টিথ অন দ্য গিয়ার সারফেস। গিয়ার সারফেসের উপর টিথের পজিশন ওয়াইজ এটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্ট্রেট, একটা হচ্ছে ইনক্লাইন্ড, আর একটা হচ্ছে কার্ভ। যদি গিয়ারের সারফেস স্ট্রেট হয় তাকে আমরা বলি স্ট্রেট গিয়ার, যদি ইনক্লাইন্ড হয় তাহলে বলি ইনক্লাইন্ড গিয়ার, আর যদি কার্ভ সারফেস হয় তাহলে বলি কার্ভ গিয়ার। এরপর আসছি আমরা টার্মস ইউজড ইন গিয়ার্স। গিয়ার্সে যে যে টার্মগুলো ইউজ হয়, দেখো ফিগারটা ভালো করে, এটাকে বলে কি? তোমরা এর আগেও দেখেছো এটা, তার জন্য নয়, এটা তোমরা থিওরি অফ মেশিনে পড়েছো অলরেডি গিয়ার। তো তখন তোমরা এই টার্মগুলোর সাথে পরিচিত হয়েছো, তাও আমি আরেকবার এগুলো বলে দিচ্ছি। দেখো এখানে কি আছে? ফার্স্টে আছে আমাদের পিচ সার্কেল। পিচ সার্কেলটা কি? পিচ সার্কেল হচ্ছে একটা ইমাজিনারি সার্কেল। যখন আমরা পিওর রোলিং অ্যাকশনটাকে কনসিডার করি তখন আমরা যে সার্কেলটা পাই সেটাকে আমরা বলে থাকি পিচ সার্কেল। ইট ইজ অ্যান ইমাজিনারি সার্কেল হুইচ বাই পিওর রোলিং অ্যাকশন উড গিভ দ্য সেম মোশন অ্যাজ দ্য অ্যাকচুয়াল গিয়ার। অ্যাকচুয়াল গিয়ারের সেম মোশনটা এ দিয়ে থাকে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আমাদের কি? পিচ সার্কেল ডায়ামিটার। পিচ সার্কেল ডায়ামিটার কি? পিচ সার্কেলের যে ডায়ামিটার সেটাকে আমরা বলে থাকি পিচ সার্কেল ডায়ামিটার। ইট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য পিচ সার্কেল। দ্য সাইজ অফ দ্য গিয়ার ইজ ইউজুয়ালি স্পেসিফাইড বাই দ্য পিচ সার্কেল ডায়ামিটার। ইট ইজ অলসো কল্ড অ্যাজ পিচ ডায়ামিটার। পিচ পয়েন্ট কি? যে পয়েন্টে দুটো গিয়ারের পিচ সার্কেল কন্ট্যাক্ট হয় সেই পয়েন্টটাকে আমরা বলে থাকি পিচ পয়েন্ট। ইট ইজ দ্য কমন পয়েন্ট অফ কন্ট্যাক্ট বিটুইন টু পিচ সার্কেল। ঠিক আছে, তারপরে কি আছে? পিচ সারফেস। ইট ইজ দ্য সারফেস অফ দ্য রোলিং ডিসেস হুইচ দ্য মেসিং গিয়ার্স হ্যাভ রিপ্লেসড অ্যাট দ্য পিচ সার্কেল। 5 নম্বর পয়েন্ট কি আছে? প্রেসার অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল অফ অবলিকুইটি। ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য কমন নর্মাল two gear teeth at the point of contact and the common tangent at the pitch point. It is usually denoted by phi. The standard pressure angles are 14.5 degree and 20 degree. তো এখানে কি বলেছে? কমন নর্মাল আর
কমন ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি প্রেশার অ্যাঙ্গেল। এর স্ট্যান্ডার্ড ভ্যালুটা হয়ে থাকে 14.5 এবং 20 ডিগ্রি, আর এটাকে আমরা ডিনোট করে থাকি ফাই দিয়ে। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাডেন্ডাম। ইট ইজ দ্য রেডিয়াল ডিস্টেন্স অফ এ টুথ ফ্রম দ্য পিচ সার্কেল টু দ্য টপ অফ দ্য টুথ। তো অ্যাডেন্ডাম কি পিচ সার্কেল থেকে টিথের টপ পার্ট অব্দি যে রেডিয়াল ডিস্টেন্স সেটাকে আমরা বলে থাকি অ্যাডেন্ডাম। এর জন্য এটাকে বলা হয়ে থাকে রেডিয়াল হাইট। হাইট কেন? কারণ এটা হচ্ছে টিথের টপ পার্ট থেকে পিচ সার্কেল অব্দি যে রেডিয়াল ডিস্টেন্স সেটাই হচ্ছে অ্যাডেন্ডাম। এর জন্য এটাকে বলা হয়ে থাকে রেডিয়াল হাইট। ডিডেন্ডামটা কি? ইট ইজ দ্য রেডিয়াল ডিস্টেন্স অফ দ্য টুথ ফ্রম দ্য পিচ সার্কেল টু দ্য বটম অফ দ্য টুথ। কি না, পিচ সার্কেল থেকে টুথের বটম পার্ট অব্দি যে ডিস্টেন্স রেডিয়াল সেটাকে আমরা বলে থাকি ডিডেন্ডাম। এর জন্য এটাকে রেডিয়াল ডেপথ বলা হয়। অ্যাডেন্ডামটাকে বলা হয়ে থাকে রেডিয়াল হাইট, আর ডিডেন্ডামটাকে বলা হয়ে থাকে রেডিয়াল ডেপথ। এরপর আসছে অ্যাডেন্ডাম সার্কেল। অ্যাডেন্ডাম সার্কেল কি? টিথের টপ পার্ট দিয়ে আমরা যে সার্কেলটা ড্র করি সেটাই হচ্ছে আমাদের অ্যাডেন্ডাম সার্কেল। ইট ইজ দ্য সার্কেল ড্রন থ্রু দ্য টপ অফ দ্য টিথ অ্যান্ড ইজ কনসেন্ট্রিক উইথ দ্য পিচ সার্কেল। আর ডিডেন্ডাম সার্কেল কি না, টিথের বটম পার্ট দিয়ে আমরা যে সার্কেলটা ড্র করি সেটাই হচ্ছে আমাদের ডিডেন্ডাম সার্কেল। ইট ইজ দ্য সার্কেল ড্রন থ্রু দ্য বটম অফ দ্য টিথ। ইট ইজ অলসো কল্ড রুট সার্কেল। রুট সার্কেল ডায়ামিটার ইজ ইকাল টু পিচ সার্কেল ডায়ামিটার ইন্টু কস ফাই, যেখানে কস ফাইটা কি, ফাইটা হচ্ছে আমাদের প্রেশার অ্যাঙ্গেল। এরপর এসছি আমাদের সার্কুলার পিচে। সার্কুলার পিচ কি? ইট ইজ দ্য ডিস্টেন্স মেজার্ড অন দ্য সার্কামফারেন্স অফ দ্য পিচ সার্কেল ফ্রম এ পয়েন্ট অফ ওয়ান টুথ টু দ্য করেসপন্ডিং পয়েন্ট অন দ্য নেক্সট টুথ। তো সার্কুলার পিচটা কি না, পিচ সার্কেলের উপর একটা টিথের একটা পয়েন্ট থেকে করেসপন্ডিং নেক্সট টিথের সেম পয়েন্ট অবধি যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের সার্কুলার পিচ। আর এটা আমরা কোথায় মাপবো? পিচ সার্কেলের ওপর। ওর জন্য এটা বলেছে সার্কামফারেন্স অফ দ্য পিচ সার্কেলস। পিচ সার্কেলের সার্কামফারেন্সে টিথের একটা পয়েন্ট থেকে করেসপন্ডিং টিথের নেক্সট টিথের সেম পয়েন্টের যে ডিস্টেন্স সেটাকে আমরা বলে থাকি সার্কুলার পিচ। আর এটা ডিনোট করা হয়ে থাকে পিসি দিয়ে। তো সার্কুলার পিচ পিসি ইজ ইকাল টু হয়ে থাকে পাই ডি বাই টি, যেখানে ডিটা কি, ডিটা হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার, আর টিটা কি, টিটা হচ্ছে নাম্বার অফ টিথ অন দ্য হুইল, হুইলের ওপর কতগুলো টিথ রয়েছে। এরপর যদি ইফ D1 and D2 আর দ্য ডায়ামিটার অফ দ্য টু মেশিন গিয়ার্স হ্যাভিং দ্য টিথ T1 and T2 রেসপেক্টিভলি, যদি দুটো মেশিন গিয়ারের মধ্যে পিচ সার্কেল ডায়ামিটার D1 এবং D2 হয় এবং তাদের করেসপন্ডিং টিথগুলো T1 এবং T2 হয়, তাহলে আমরা PC ইজ ইকাল টু লিখতে পারি পাই D1 T1 ইজ ইকাল টু পাই D2 T2। ঠিক আছে, এরপর আসছি ডায়ামেট্রাল পিচ। ডায়ামেট্রাল পিচ কি? ইট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ টিথ টু দ্য পিচ সার্কেল ডায়ামিটার ইন মিলিমিটার্স। টিথ আর পিচ সার্কেল ডায়ামিটারের মধ্যে যে রেশিও সেটাকে আমরা বলে থাকি কি, ডায়ামেট্রাল পিচ। এটা ডিনোট করা হয়ে থাকে পিডি দিয়ে। তো পিডি ইজ ইকাল টু, তাহলে আমরা কি পাচ্ছি, টি বাই ডি, যেখানে টিটা কি নাম্বার অফ টিথ আর ডিটা কি পিচ সার্কেল ডায়ামিটার। তো আমরা পিসি মানে কি জানি? পিসি মানে জানি পাই ডি বাই টি। তো এর ভ্যালুটা যদি এখানে পুট করি তাহলে দেখো আমরা কি পাবো, পাবো পাই বাই পিসি, কারণ আমরা পিসি মানে জানি কি পাই ইন্টু ডি বাই টি। এখানে টি বাই ডি উল্টো আছে, রেসিপ্রোকাল আছে, তো এটাকে যদি আমরা উল্টে নিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পাই বাই পি সি। ঠিক আছে, এরপর হচ্ছে মডিউল। মডিউলটা কি? মডিউলটা হচ্ছে ডায়ামেট্রাল পিচের ঠিক উল্টো, রেসিপ্রোকাল। কেন? এটা হচ্ছে রেশিও বিটুইন ডি অ্যান্ড টি। ডি আর টি এর মধ্যে যে রেশিও, মানে এখানে হচ্ছে এটা রেশিও হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার ইন মিলিমিটার টু দ্য নাম্বার অফ টিথ। এম ইজ ইকাল টু ডি বাই টি, যেখানে এমটা কি, এমটা হচ্ছে আমাদের মডিউল। ঠিক আছে, ক্লিয়ারেন্স কি? ইট ইজ দ্য রেডিয়াল ডিস্টেন্স ফ্রম দ্য টপ অফ দ্য টুথ টু দ্য বটম অফ দ্য টুথ ইজ in a meshing gear. A circle passing through the top of the meshing gear is known as clearance circle. তো ক্লিয়ারেন্সটা কি? অ্যাডেন্ডাম মাইনাস ডিডেন্ডাম করলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে আমাদের ক্লিয়ারেন্স। তো এটা হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স টপ অফ দ্য টুথ থেকে বটম অফ দ্য টুথের, যখন কি হচ্ছে গিয়ার দুটো মেশ করে থাকছে। টোটাল ডেপথটা কি?
টোটাল ডেপথ হচ্ছে অ্যাডেন্ডাম প্লাস ডিডেন্ডাম করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের টোটাল ডেপথ। আর ওয়ার্কিং ডেপথটা কি? ওয়ার্কিং ডেপথটা হচ্ছে অ্যাডেন্ডাম প্লাস ডিডেন্ডাম মাইনাস ক্লিয়ারেন্স। যদি আমরা টোটাল ডেপথ থেকে ক্লিয়ারেন্স বিয়োগ করে দিই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়ার্কিং ডেপথ। টুথ থিকনেসটা কি? পিচ সার্কেলের উপর টুথের যে উইথটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের টুথ থিকনেস। ইট ইজ দ্য উইথ অফ দ্য টুথ মেজার অ্যালং দ্য পিচ সার্কেল। পিচ সার্কেলের উপর টুথের যে উইথটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের টুথ থিকনেস। টুথ স্পেসটা কি? ইট ইজ দ্য উইথ অফ দ্য স্পেস বিটুইন দ্য টু অ্যাডজেসেন্ট টিথ মেজার্ড অ্যালং দ্য পিচ সার্কেল। দুটো টিথের মাঝখানে একটা স্পেস আছে, তো পিচ সার্কেলের উপর ওটার যে উইথ সেটাই হচ্ছে আমাদের টুথ স্পেস। ঠিক আছে, এবার আসছে কি ব্ল্যাক ল্যাশ। ব্ল্যাক ল্যাশটা কি? ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টুথ পেস অ্যান্ড দ্য টুথ থিকনেস। টুথ স্পেস আর টুথ থিকনেসের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে ব্ল্যাক ল্যাশ। ঠিক আছে, ফেস অফ দ্য উইথ, ইট ইজ দ্য সারফেস অফ দ্য টুথ অ্যাবাভ দ্য পিচ সার্কেল। পিচ সারফেসের অ্যাবাবে টুথের যে সারফেস সেটাকে আমরা বলে থাকি ফেস অফ দ্য টুথ। টপ ল্যান্ড কি? ইট ইজ দ্য সারফেস অফ দ্য টপ অফ দ্য টুথ। টুথের একদম টপ সারফেসটাকে আমরা বলে থাকি টপ ল্যান্ড। ফ্ল্যাঙ্কটা কি? ইট ইজ দ্য সারফেস অফ দ্য টুথ বিলো দ্য পিচ সারফেস। পিচ সারফেসের বিলোতে টুথের যে সারফেস সেটাকে আমরা বলছি ফ্ল্যাঙ্ক। এবার হচ্ছে ফেস উইথ, ইট ইজ দ্য উইথ অফ দ্য গিয়ার টুথ মেজার্ড প্যারালাল টু ইটস অ্যাক্সিস। প্রোফাইলটা কি? ইট ইজ দ্য কার্ভ ফর্ম বাই দ্য ফেস অ্যান্ড ফ্ল্যাঙ্ক অফ দ্য টুথ। ফেস আর ফ্ল্যাঙ্ক যে কার্ভটা ফর্ম করছে সেই কার্ভটাকেই আমরা বলছি প্রোফাইল। ফিলেট রেডিয়াস, it is the radius that connects the root circle to the profile of the teeth। আচ্ছা, রুট সার্কেল আর টিথের মাঝখানে আমরা যে কার্ভের মতো যেটা করে থাকি সেটাকেই আমরা বলে থাকছি কি ফিলেট রেডিয়াস। ঠিক আছে, এরপর হচ্ছে পাথ অফ কন্ট্যাক্ট। ইট ইজ দ্য পাথ ট্রেসড বাই দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট অফ টু টিথ ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড অফ দ্য এনগেজমেন্ট। আচ্ছা, যখন কি হচ্ছে দুটো টিথ একদম স্টার্টিং পয়েন্ট থেকে একদম শেষ পয়েন্ট অবধি যে এনগেজ থাকছে তার যে পাথটা সেটাকেই আমরা বলে থাকছি পাথ অফ কন্ট্যাক্ট। এরপরে কি আসছে? লেন্থ অফ দ্য পাথ অফ কন্ট্যাক্ট। It is the length of the common normal cut by the addendum circles of the wheel and pinion. এরপর কি আছে? arc of contact. It is the path traced by a point on the pitch circle from the beginning to the end of the engagement of a given pair of teeth. তো এটা কি? ওটা পেলাম যে পাথে এনগেজমেন্টটা স্টার্ট থেকে শেষ অবধি হচ্ছে সেটা হচ্ছে পাথ অফ কন্ট্যাক্ট। এটাই যখন আমরা পিচ সার্কেলের ওপরে যখন আমরা পাথটাকে ট্রেস্ট করব তখন তাকে বলা হয়ে থাকে আর্ক অফ কন্ট্যাক্ট। এরপর হচ্ছে আর্ক অফ অ্যাপ্রোচটা কি আর আর্ক অফ রিসেসটা কি? না, আর্ক অফ অ্যাপ্রোচটা কি? ইট ইজ দ্য পোর্শন অফ দ্য পাথ অফ কন্ট্যাক্ট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য এনগেজমেন্ট টু দ্য পিচ পয়েন্ট। পিচ পয়েন্ট এনগেজমেন্টের স্টার্টিং থেকে পিচ পয়েন্ট অবধি যে পাথ অফ কন্ট্যাক্টটা পাচ্ছি সেটাকে বলছে আর্ক অফ অ্যাপ্রোচ। আর পিচ পয়েন্ট থেকে শেষ এন্ড অফ দ্য এনগেজমেন্ট অবধি যে পাথটা আমরা পাচ্ছি বা যে পোর্শনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আর্ক অফ রিসেস। এরপরে দেখো নোট বলে লেখা আছে দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য আর্ক অফ কন্ট্যাক্ট টু দ্য সার্কুলার পিচ ইজ নোন অ্যাজ কন্ট্যাক্ট রেশিও। অনেক সময় কন্ট্যাক্ট রেশিওটা শর্ট কোশ্চেনে জিজ্ঞাসা করে যে কন্ট্যাক্ট রেশিওটা কি, অপশানে দিয়ে দেয়। তো কন্ট্যাক্ট রেশিওটা হচ্ছে আর্ক অফ কন্ট্যাক্ট আর সার্কুলার পিচের মধ্যে যে রেশিও সেটাকে বলা হয় থাকে কন্ট্যাক্ট রেশিও। দ্যাট মিন নাম্বার অফ পেয়ার অফ দ্য টিথ ইন কন্ট্যাক্ট। কতগুলো টিথ কন্ট্যাক্টে থাকছে, পেয়ার অফ টিথটা কতগুলো কন্ট্যাক্টে থাকছে সেটাই হচ্ছে কন্ট্যাক্ট রেশিও। তো আজকে আমরা এতটা অবধি পড়লাম গিয়ারে। নেক্সট দিন আবার আমরা কি পড়বো? টিথগুলো সম্পর্কে পড়বো। তো আজকে যতটা পড়ালাম এটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।